কিন্তু সম্প্রতি আমরা দেখছি যে সীমান্ত এলাকায় পৌশিন অনেকের ঘটনা অনেক দিন ধরেই চলছে, সেটা চেষ্টা করছে এবং বলছে যে বাংলাদেশ ভারতের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা একটা চাপে বা টানাপোড়েনের জায়গায় এসে পৌঁছেছে। আপনি কি মনে করছেন আসলে যে এই জায়গা থেকে উত্তরণের পথ কি? আচ্ছা, এই জায়গাটা বলি তার আগে একটু সংক্ষিপ্ত একটু জিনিস অ্যাড করি। আমরা জি। দেখেন এই যে কতগুলো খুনের কথা বললো, 605টা খুন। দেখেন এই খুনের বিষয়, খুন ধর্ষণ যা কিছু হোক, এর সাথে কিন্তু বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইনভলভমেন্ট সবচেয়ে বেশি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব চৌকস, আমরা জানি তার ইতিহাস, তার ব্যাকগ্রাউন্ড আমরা জানি। উনি একজন মেধাবী ছাত্র ছিলেন, আইনে লেখাপড়া করছেন, উনি বিসিএস ক্যাডার ছিলেন, উনি বেগম খালেদা জিয়ার এপিএস ছিলেন, উনি এর আগে প্রতিমন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এখন উনি স্বরাষ্ট্রমন্ত্রী। তার যোগ্যতার মাপকাঠি অসাধারণ এবং অসম্ভব সুন্দর আমি বলবো। পাশাপাশি খুব খারাপ লাগে যখন এই ইসলামী ব্যাংক নিয়ে যে কথাগুলো বলছে, উনি যেভাবে জোরালো কণ্ঠে পার্লামেন্টে বলেছেন, তারপরে উনি বলেছেন যে আইনমন্ত্রী বলবেন এই বিষয়ে, কিন্তু মূলত টোটাল সাবজেক্টটাই ছিল আইনমন্ত্রী না, অর্থমন্ত্রী। টোটাল সাবজেক্টটাই ছিল অর্থমন্ত্রীর। উনি সবচেয়ে ভালো জানেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলায় অপরাধ হয়েছে একবার আমি বলছি না, কারণ তিনি চৌকস বলতে পারেন। পরবর্তীকালে যদি অর্থমন্ত্রী কিছু বলছেন তার আগে উনি সব বলেই দিছেন। বিষয়টা কেন বলছি, পার্লামেন্টে খুব জোরালো কণ্ঠে আপনার তো এই আলোচনাগুলো করা দরকার। খুন হচ্ছে কেন, এত ধর্ষণ হচ্ছে কেন, কই আপনার সাবজেক্টে তো আপনি নাই, হুইচ ইজ ভেরি পেইনফুল। কথাটা কেন বললাম, এই যে আতিয়ার রহমান আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, ওনার যখন ব্যাংকের কেলেঙ্কারি, তখন উনি বাজুসের উপর একটা আর্টিকেল লিখছিলেন বাংলাদেশ জুয়েলারি সমিতির উপরে, মানে এই যে টাকা ঋণ টিন ইত্যাদি নিয়ে খুব প্রশংসা করে লিখছেন। তখন আমার কাছে কষ্ট হয়েছে, তোমার নিজের ব্যাংকের টাকাগুলো চলে গেল কোনো, তার উপরে একটা আর্টিকেল লেখো। আমি তখনও তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিছিলাম, আপনি লেখেন, পারেন নাই লিখতে, আপনি লেখেন না, আপনার দোষ নাই, অন্যের উপর দোষ দিয়েই লেখেন, আপনি পারেন নাই। এটা হলো আমাদের সবচেয়ে বড় ইয়ের জায়গা, ঘাটতির জায়গা। যার যেটা সাবজেক্ট সেইটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এখন আসেন আপনি যেটা সীমান্তের কথা বললেন, সীমান্তের কথা আমরা কি দেখছি, প্রফেসর ইউনূস ক্ষমতা আসার পরই আমরা শুনতে থাকলাম এই যে বাংলাদেশে আমরা একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার দেখতে চাই। দায়িত্বশীল সবাই বলেছেন, প্রতিবেশী দেশ বলেন, অন্যান্য দেশ বলেন। তার মানে কি গণতান্ত্রিক সরকার আসলে সব ঠিক হয়ে যাবে, বিষয়টা এরকম। এখন আসেন, যখন ইউনূস সাহেব ক্ষমতায় ছিলেন, তখন ওই 5ই আগস্টের পর থেকে কিন্তু আমরা অ্যাটলিস্ট দৃশ্যমান যেটা, সেটা আমাদের কাছে ছিল ভিসা জটিলতা। ভিসা ভিসা আমাদের মোটামুটি বন্ধ হয়ে গেল। পায় না যে তা না, নানানভাবে নানান গ্রাউন্ড দিয়া এটাকে কি বলে, চিকিৎসা নামে অমুক নামে যাচ্ছে, খুব বেগ পায়। আমরা ভাবলাম নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে। আসলো নির্বাচিত সরকার, সেটা তো ঠিক হইলই না, তার সাথে যুক্ত হলো পুশিন। এটা কিন্তু ইউনূস সরকারের সময় হয় নাই, কিন্তু এই নির্বাচিত সরকার আসার পর পুশিন যুক্ত হইল। এখন পুশিন বিষয়টা না, তখনও হয়েছে, তখন আচ্ছা যাই হোক, সেই আমল থেকে আচ্ছা, চলছে। কিন্তু ইনফ্যাক্ট এইটা হইলো ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক একটা বিষয়, যে তারা তাদের এটা ইশতেহারে আছে, যারা এই দেশি না তাদেরকে তারা বের করবে। এটা তাদের, যেমন তারা কিছু ভোটার বাদ করছে, বোধহয় 90 লক্ষ ভোটার, এটা মনে করেন তাদের একেবারেই ইন্টারনাল, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। কিন্তু সম্প্রতি একটা কথা আসছে যে 4000 লোক নাকি পুশিন করছে অলরেডি, এই ধরনের 5,000 লোক অলরেডি পুশিন করছে। এই কথাটা বলছে ওই পার থেকে ওই সরকার, কিন্তু আমরা এখান থেকে আমরা কোনো নিউজ পাই নাই, কোনো পত্রিকায় ওদের কোনো নিউজ হয় নাই যে 5,000 লোক পুশিন করছে। তাহলে এটা কি আদৌ সত্য নাকি সত্য না? যদি সত্য না হয়ে থাকে, সত্য হলে তো পত্রিকায় লিখতো। আমাদের কাছে কোনো খবর নেই, আপনাদের কাছে কোনো খবর নাই, তার মানে এটা হয়তো আদৌ হয় নাই। এটা এমন হতে পারে যে তাদের আগামী লোকসভা পর্যন্ত, নির্বাচন পর্যন্ত এটা চলমান থাকবে, কারণ তাদের এটা ইশতেহারের মধ্যে আছে যে যারা মানে নাগরিক নয়, কিন্তু থাকার যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার বাইরে যারা থাকবে। অমিত শাহ বলেছেন যে 1 কোটি মুসলমানকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এটা তাদের আভ্যন্তরীণ সিদ্ধান্ত। সুতরাং সেই বিষয়ে আমি তেমন কিছু বলতে চাই না আপাতত। তবে একটা বিষয়, যে বিজিবি নাকি সতর্ক অবস্থায় রয়েছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাকি 12-13 বার চিঠি লিখছে। এই যে 12-13 বার চিঠি লিখছে কি জন্য, এই পুশিন সংক্রান্ত চিঠি যদি লিখে থাকে, তা 12-13 বার লেখার পর একটা বিষয়ে 12-13 বার চিঠি লেখা, সরকার আসলো মাত্র 100 দিন প্লাস, তাতে 12-13 বার চিঠি লেখা মানে আমার ওজনটা সম্পর্কে আমার ধারণা হচ্ছে যে প্রতিবেশী দেশে আমার 13টা চিঠি লিখতে হয়েছে। কারণ আমি কেন বলছি, আমরা দেখছি নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন, তখন কিন্তু আমরা দেখছি জয়শঙ্কর সাহেব চলে আসছিলেন, তারপরে আমাদের ভারতের পররাষ্ট্র সচিবও আসছিলেন, তারপরে মোদি সাহেবের চিঠি নিয়ে আসছিলেন,
মানে যে তৎপরতা দেখলাম, কিন্তু আফটার ইলেকশন এবং এই যে 100 দিন পার হয়ে যাওয়ার পর ওটা যে রেটে চলার কথা ছিল সেই রেটে আমরা দেখতেছি না। তাতে একটা জিনিস হয়তো মনে হইতেছে যে সম্পর্কের দিক থেকে ডিপ্লোম্যাটিক্যালি বোধহয় আমরা ব্যর্থ হচ্ছি কিনা, কিংবা তারা ব্যর্থ হচ্ছে কিনা। কথাটা কেন বলছি, আমি তারেক রহমান সাহেবের একটু প্রশংসা না করে পারছি না। আমার একটা বিষয় পার্সোনালি, আমি তারেক রহমান সাহেবরে যখন আমরা দেখলাম ঢাকার বিএনপি যখন তিনি লন্ডনে, ঢাকার বিএনপি যখন খলিলুর রহমানের বিরোধী প্রচণ্ডভাবে কথা বলছে, বলিষ্ঠ কণ্ঠে তাকে সরাইতে হবে, অন্য উপদেশটা আমার ইমেটেরিয়াল, কারণ তারা এখন আর নাই, কিন্তু সেই খলিলুর রহমান সাহেবরে লন্ডনে যখন দেখা হইল, তারেক রহমান সাহেব তারা গ্ল্যাডলি রিসিভ করছেন আমার কাছে মনে হয়। এবং তাকে যে প্রধান আজকে পররাষ্ট্রমন্ত্রী বানাইছে, আপনি চিন্তা করেন যে আমাদের বা রাজনীতিতে রাজনীতি আমাদের সাথে দীর্ঘ 20 বছর যাবৎ চলমান মনে করেন, কিন্তু ম্যাচিউরড হয়ে গেছিল এই ইলেকশনের পর। এই গত 24-এর যে নির্বাচনটা হলো 7ই জানুয়ারি, একেবারে সাংঘাতিক ম্যাচিউরড হয়েছে। কারণ ভূ রাজনীতির তামাশা না, ভূ রাজনীতিতে বড় বড় পরাশক্তির গেম হয়। সেই ভূ রাজনীতির ক্ষেত্রে এবং ভূ রাজনীতির স্বার্থে শেষ পর্যন্ত হয়তো শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে। কিন্তু এই যে খলিল রহমান সাহেব, আমাদের তারেক রহমান সাহেব চুজ করছেন, একজন মন্ত্রী বানাইছেন, পররাষ্ট্রমন্ত্রী, এবং আজকে জাতিসংঘের সেশনের জন্য যে প্রেসিডেন্ট, এখানে আমি মনে করি তারা এই রাইট চয়েস। বিএনপির কিন্তু আমরা উচ্চশেখের এক ধাপ আগে গেছে। থার্ড থিংটা বলে দিই যে ওনার মতো একটা চৌকস পররাষ্ট্রমন্ত্রী পাওয়ায়, উনি দেখেন আমেরিকার পরীক্ষিত বন্ধু হিসাবে আইডেন্টিফাইড, বাট উনি কিন্তু একই সময় ভারতে যাচ্ছে, চায়না যাচ্ছে, রাশিয়া যাচ্ছে, আমেরিকায় ম্যানেজ করে। তারেক রহমান সাহেবকে বলবো এই পছন্দটা যেমন আমার কাছে খুব গ্রহণযোগ্য, এবং আপনার পলিটিক্যালি স্টেবল হওয়ার ক্ষেত্রে এরকম চৌকস লোক খুবই জরুরি ছিল, সেটা আপনি চুজ করছেন। একই কায়দায় আমি আপনাকে বলবো, আপনি আভ্যন্তরীণ বিষয়ে আমাদের অর্থনীতির ক্ষেত্রে বলেন, স্বরাষ্ট্রের ক্ষেত্রে, সব জায়গায় আপনি চৌকস লোককে সামনে নিয়ে আসেন। এটা আপনার সরকারের স্টেবিলিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং